হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু ইন্টিগ্রেশন পড়তেছিলাম, তাই না? আমরা হচ্ছে ইন্টিগ্রেশন পড়তেছিলাম। ইন্টিগ্রেশন আমাদের আলহামদুলিল্লাহ 10.4 পর্যন্ত শেষ। আজকে হচ্ছে আমরা 10.5 নতুন টপিক শুরু করব, ঠিক আছে? নতুন টপিক, নতুন থিওরি, নতুন না, অনেকটা আগের মতোই, হালকা নতুন। আর অঙ্কগুলো বলতে গেলে পুরোটা আগের মতোই নতুন, খুবই কম নতুন, খুবই কম, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে কথা না বলে অঙ্কগুলো করা শুরু করি। তাহলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আচ্ছা আমার তো এখানে আসলে নতুন জিনিস খুবই কম আছে। আমার নতুন জিনিস খুবই কম আছে, ঠিক আছে? আচ্ছা, তো গেল। আমরা কিন্তু স্যার তোমাদের যেটা বলছি যে 10.4 পর্যন্তই হচ্ছে অ্যাকচুয়ালি নতুন টপিকে নতুন নতুন ম্যাথ গুলো আসবে, এবং আমাদের লাস্টে যেই দুইটা, ওখানে হচ্ছে বলতে গেলে নতুন কিছুই নাই। ওখানে হচ্ছে স্যার টেকনিক্যালি বলতে গেলে নতুন কিছুই নাই, বুঝতে পারছো? সব হচ্ছে আগের জিনিসপত্রই, সব হচ্ছে আমাদের আগের জিনিসপত্রগুলোই। সো হচ্ছে যে তার মানে আমাদের কি, তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আলহামদুলিল্লাহ কি কষ্ট কম হবে। আমাদের আলহামদুলিল্লাহ কষ্ট অনেক কম হবে, তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ। তো চলো আমরা হচ্ছে আজকে নতুন চ্যাপ্টার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো ওটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। চলো হেডিং দেই। ওই যে তোমাদের কিন্তু নির্দিষ্ট যোগজের কথা কিন্তু আমি একদম শুরু ক্লাসেই বলছিলাম যে এরকম একটা জিনিস আছে যেটা আমরা হচ্ছে পরের ক্লাসে পড়বো, তাই না? আচ্ছা, তো দেখো আমরা হেডিং দেই নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ। আচ্ছা, ঠিক আছে। তো নির্দিষ্ট যোগজটা কি ভাই? দেখো এতদিন ধরো আমরা ইন্টিগ্রেশন করছি অনেকটা এরকম। ধরো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? আমরা তো হচ্ছে যেরকম ইন্টিগ্রেশন করে আসছি, কিন্তু এখানে আসলে ইন্টিগ্রেশনের শুরু কোথায়, এই ইন্টিগ্রেশনের শেষ কোথায়, এটা কিন্তু তুমিও জানতা না, আমিও জানতাম না, ঠিক আছে? তো এখন যদি ধরো কথার কথা আমার কোন একটা কার্ভ, ধরো কোন একটা কার্ভের ধরো চেহারা এরকম, ধরো কথার কথা কোন একটা কার্ভের ধরো চেহারা হচ্ছে এরকম, এই যে এরকম ধরো কোনটা কার্ভের চেয়ার হচ্ছে এরকম, এবং ধরো আমার এই কার্ভের সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে? এখানে আমার এফ অফ এক্স হচ্ছে এক্স এর ফাংশন, যে কোনো কিছু হতে পারে। y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার হইতে পারে, y ইজ ইকুয়াল টু এক্স কিউব বাই 3 হইতে পারে, y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 5 হইতে পারে, এনিথিং, হ্যাঁ? এক্স এর যে কোনো ফাংশন হবে y। তো এখন ধরো আমি তোমাকে বললাম যে না আমার তো হচ্ছে এটা তো চলতেই থাকবে, আমার তো সব দরকার নাই, আমার ধরো এইটুক দরকার, এই যে এই এরিয়াটুকুর ক্ষেত্রফল কত, আমাকে হচ্ছে তুমি কষ্ট করে এইটুক বের করে দাও। এই যে এই এরিয়াটুকুর ক্ষেত্রফল কত হবে, তুমি হচ্ছে আমাকে একটু কষ্ট করে বের করে দাও এইটুক, আমার জন্য এইটুক বের করা হলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমি যখন তোমাকে বাউন্ডারি দিলাম, একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম, স্টার্ট বা স্টার্টিং পয়েন্ট, যখন একটা শেষ বিন্দু দিয়ে দিলাম বা ফিনিশ লাইন দিয়ে দিলাম, ঠিক আছে? যখন আমাকে স্টার্টিং পয়েন্ট দিয়ে দিলাম, একটা ফিনিশ পয়েন্ট দিয়ে দিলাম, তখন কি হয়ে যায়? তখন এটা হয়ে যায় নির্দিষ্ট যোগজ। যার শুরু আছে, যার শেষ আছে, ওটা হচ্ছে আমার নির্দিষ্ট যোগজ, ঠিক আছে? তো এখন কিন্তু আমি বলতে পারি এই যে আমার আবদ্ধ ক্ষেত্রটা আছে, এই যে সাদা কালি দেওয়া জায়গাটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার চারটা সমীকরণ বলো, বা চারটা বাহু বলো, বা চারটা রেখা বলো, আবদ্ধ। কি কি? প্রথমটা হলো এই দেখো, এই যে এইটা, এইটা, এই যেটা, এটা কি? এটা হলো আমার y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হলো এইটা, দেখো এই লম্বা লাইনটা, এইটার সমীকরণ কি? যদি আমার এই পয়েন্টে যদি এ হয়, যেহেতু আমার এই যে এই লাইনটা যেহেতু আমার y অক্ষের সমান্তরাল, আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? আমার y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু a। সো এই রেখার সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু a। আর এই পয়েন্টে যদি আমার b হয়, ধরো কথা কথা এই পয়েন্টে যদি আমার b 0 হয়, তাহলে একইভাবে এই রেখাটার সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু b। এটা তো আমার সরলরেখা থেকেই জানি, এটা তো আমার সরলরেখা থেকেই জানি। এবং আরো একটা রেখা আছে, সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা, এই যে এইটা, এইটা, এটা কি? এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হলো আমার এক্স অক্ষ। তো তার মানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমি আবদ্ধ ক্ষেত্রটা বের করব, এখানে কিন্তু আমার চারটা সমীকরণ আছে, বা আমি বলতে পারি আমার হচ্ছে চারটা আবদ্ধ করার মতো বাহু বলো, বা তুমি হচ্ছে কার্ভ বলো, এগুলো আছে। সোজা কথা আবদ্ধকারী কিছু একটা আছে। এরকম কয়টা আছে? চারটা আছে। একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, একটা হচ্ছে আমার এক্স অক্ষ, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a, এবং আরেকটা হচ্ছে x ইজ ইকুয়াল টু b। ঠিক আছে? এই যে আমি চারটা দিয়ে আবদ্ধ করে ফেললাম, এটাকে আমি কি বলতেছি?
নির্দিষ্ট যোগজ। আগে কি ছিল দেখো, আগে হচ্ছে আমার নরমালি ধরো আমরা আগে ধরো নরমালি এরকম এরকম করতাম ইন্টিগ্রেশন, তাই না? যে এফ অফ এক্স ডিএক্স, মানে আমাকে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকতো, আমি ফাংশন ধরো এক্স এর সাপেক্ষে কি করতাম, ওটাকে হচ্ছে ইন্টিগ্রেট করতাম, তাই না? নির্দিষ্ট যোগজ যেটা হবে, তোমাকে একটা লোয়ার লিমিট দিবে, তোমাকে একটা আপার লিমিট দিবে, তোমাকে একটা লোয়ার লিমিট দিয়ে দিবে, তোমাকে একটা আপার লিমিট দিয়ে দিবে। লোয়ার লিমিট এবং আপার লিমিট দিয়ে দেওয়ার পরে তুমি হচ্ছে তোমার নর্মাল ইয়াগুলো করবে আর কি, ঠিক আছে? তুমি হচ্ছে তোমার হচ্ছে যে নর্মাল ইন্টিগ্রেশন করবা, লাস্টে হচ্ছে মান বসাবা। তো এখন এই নর্মাল ইন্টিগ্রেশনটা কিভাবে করে, মানটা কিভাবে বসায়, আমরা হচ্ছে একটা অঙ্ক দিয়ে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা, ঠিক আছে? ধরো কথার কথা আমার এরকম আছে, কথার কথা ধরো আমার আছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, ঠিক আছে? না সাইন এক্স সহজ হয়ে যায়, ধর বললাম ইন্টিগ্রেশন অফ সাইন স্কয়ার এক্স এক্স। তো এই সব ইন্টিগ্রেশন তো আমরা করছি, তাই না? এখন ধর আমি তোমাকে লিমিট দিলাম 0 থেকে π/2, আমি তোমাকে একটা লিমিট দিলাম 0 থেকে π/2, এই লিমিটের মধ্যে তুমি ইন্টিগ্রেশনটা করো। তো এখন কি হবে দেখো, যে আমি তো হচ্ছে যে আগেই বলছি সাইন স্কয়ার এক্স আমার ঘাত আছে বা পাওয়ার আছে, আমি এটাকে সরাসরি কি করতে পারবো না, ইন্টিগ্রেশন করতে পারবো না। এই কারণে কি করব, সূত্রের ফরম্যাটে ফালানো যায় নাকি দেখবো, সামনে একটা হাফ নিয়ে আসবো, ঠিক আছে? আর এখানে 2 আসবে, তাহলে কি হলো 2 sin স্কয়ার x dx, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি, আমরা হচ্ছে ত্রিকোণমিতি পড়ছি, আমরা ত্রিকোণমিতি থেকে জানি 2 sin স্কয়ার x 1 minus cos 2x, ঠিক আছে? আচ্ছা, তো দেখো হাফ, আর এখানে কি চলে আসলো 0 π/2 1 minus cos 2x, আর এখানে কি চলে আসলো dx, ঠিক আছে? আচ্ছা গুড। সো চলে আসার পর দেখো কি হচ্ছে, এই যখন ইন্টিগ্রেশন করে দাও, সো এখন যদি আমি ইন্টিগ্রেশন করি, দেখো তোমার কি আসতেছে, 1 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমার চলে আসে x, আর আমার cos 2x কে আমি যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তাহলে আমার কি চলে আসবে, মাইনাস হাফ sin 2x। আমার cos কে তো ইন্টিগ্রেট করলে প্লাস sin x হয়, আর যেহেতু হচ্ছে আমার এখানে 2 আছে, আর আমরা জানি ইন্টিগ্রেশনের সময় কনস্ট্যান্ট গুলো ভাগ হয়ে যায়, তাই না? আচ্ছা গুড। এবং এই দেখো আমার যে লোয়ার লিমিটটা ছিল এটা থাকবে নিচে, আমার যে আপার লিমিটটা আছে এটা উঠে যাবে উপরে। আবার বলি, আমার লোয়ার লিমিটটা থাকবে হচ্ছে নিচে, আর আপার লিমিটটা উপরে উঠে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটুক গেল। এখন মান বসাবা কিভাবে, দেখো মান কেমনে বসাবা, হাফের জায়গায় হাফ থাকবে। তুমি হচ্ছে প্রথমে এই যে আপার লিমিট, যেটা আপার লিমিট, তুমি হচ্ছে অ্যাকচুয়ালি সমীকরণ আগে আপার লিমিটটা বসাবা, ঠিক আছে? এবং আপার লিমিটটা কই বসাবো, তুমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলা সেখানে বসাবা। এখন দেখো আমি ইন্টিগ্রেশন করতেছিলাম কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, সো আমি এখন এক্স এ বসাবো। আমি যদি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতাম, তাহলে আমার হচ্ছে ওয়াই তে বসাইতাম। যদি আমি থিতা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতাম, তাহলে আমি থিতায় বসাইতাম। ব্যাপারগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? আমরা তো সামনে আর অনেকগুলো অঙ্ক করবো, তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবো। আচ্ছা, তো যখন এক্স এর বদলে বসাবো π/2 মাইনাস হাফ সাইন 2 ইন্টু π/2, ঠিক আছে? এইটুক লিখলা, ওকে গুড, ভালো ভাইয়া, ভালো কথা লিখছি। এখন কি করবো, এখন লিখবা মাইনাস, একটা ব্র্যাকেট দিবা, দেন তুমি হচ্ছে ওই যে π/2 আগে এক্স এর জায়গায় বসাইছো না, এখন এই যে জিরো ওটাও এখন তুমি এক্স এর জায়গায় বসাবা। এই যে জিরো এটাকেও তুমি এখন এক্স এর জায়গায় বসাবা। খালি কাহিনী কি, কাহিনী হলো সামনে একটা মাইনাস দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? এবং স্টুডেন্টরা যে ভুলটা করে, আমি বলছি মাইনাস হবে পুরাটার মধ্যে, যেমন ধরো কথার কথা আমি হচ্ছে যে ধরো এক্স এর জায়গায় শূন্য বসাবো, দেন যা আসবে মাইনাস, এই যে এখানে আবার জিরো বসাবো, এখানে আমার যা আসবে সব জায়গায় কিন্তু জিরো রাখতে হবে। স্টুডেন্টরা যে ভুলটা করে, স্টুডেন্টরা হচ্ছে জিরোর সামনে মাইনাস দেয়, এটার সামনে আবার প্লাস দিয়ে দেয়, মানে হচ্ছে জিরোর সামনে মাইনাস দেয়, এটার সামনে আবার প্লাস দিয়ে দেয় ভুলে ভুলে, ঠিক আছে? তো তখন কি হয়, তখন কিন্তু আমার অঙ্কটা ভুল হয়ে যায়, তুমি কিন্তু তীরে এসেও তরি ডুবায় ফেলাও, এই ভুলটা করবা না। সো এখন তুমি যেটা করবা, যে খাতায় লিখে রাখবা যে সাইম ভাইয়া বলছে এই যে মাইনাসের সামনে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে, যাতে ভুল না হয়। এই জিনিসপত্রগুলো তুমি যদি খাতায় লিখে রাখো, তাহলে যে সুবিধাটা হবে, পরীক্ষার আগে তুমি একটু খাতাটা উল্টাইলেই বুঝতে পারবা যে তোমার আসলে কি কি ভুল হয় আর কি কি ভুল হয় না। এগুলো হচ্ছে অনেক কাজে দিবে তোমার পরে, ঠিক আছে? আচ্ছা, দেখি তো কি আসতেছে, এখানে আমার হাফ থাকলো। এখন দেখেন দুই দুই কাটাকাটি যায়, সাইন পাই আমি জানি সাইন পাই এর ভ্যালু 0, তোমরা কি তাই জানো? সাইন সাইন পাই এর ভ্যালু 0 আসবে। সো দেখো আমার এই পার্টটা হয়ে যাবে 0। তো এটা তো 0 আছেই, সাইন 0 মানে এটাও 0, সো তার মানে π/2 বাদে সব 0, তাই না? π/2 বাদে সব 0। সো এই যে হাফ ইনটু π/2, সো আনসার চলে আসলো, দেখো আমার আনসার চলে আসলো π/4, দ্যাটস ইট। আর আনসার কি চলে আসছে, আমার আনসার হচ্ছে π/2 চলে আসছে, সরি π/4 চলে আসছে। আমার আনসার হচ্ছে মানে হচ্ছে
এখানে আসে π/2, বা সামনে একটা হাফ ছিল, সো গুণ দেওয়ার পর আলটিমেটলি আমার আনসার হয়ে যাচ্ছে π/4। আমার আলটিমেটলি আনসার হয়ে যাচ্ছে π/4, ঠিক আছে? আচ্ছা, গুড। তো এইটুকু বুঝতে পারছি ভাই, এইটুকু বুঝতে আমার কোনো সমস্যা নাই। তো আমরা হচ্ছে সামনে প্রসিড করি, তার আগে আমি হচ্ছে তোমাদের এতদিন কিছু কথা বলছিলাম, ওগুলোর প্রমাণটা এখন তোমাদেরকে একটু আমি দেখাই। ওগুলোর প্রমাণটা হচ্ছে তোমাদেরকে আমি একটু দেখাই, হ্যাঁ? তো প্রথম কথা হলো ভাইয়া, দেখো আমার কাছে বলছিলাম যে নির্দিষ্ট যোগজ, আমি একটু হেডিংটা লিখে দেই, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে ইজি হবে। দেখো আমরা কিন্তু বলছিলাম যে নির্দিষ্ট যোগজে ধ্রুবক সি অন্তর্ভুক্ত থাকে না। নির্দিষ্ট যোগজে ধ্রুবক সি অন্তর্ভুক্ত থাকে না, ঠিক আছে? আমার হচ্ছে নির্দিষ্ট যোগজগুলোতে আমার হচ্ছে ধ্রুবক সি থাকবে না। ভাই ধ্রুবক সি কেন থাকবে না? সো ধ্রুবক সি কেন থাকবে না ওটাই চলো আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, তো ধরো কথার কথা, আমি ধরো কোনো কিছু একটাকে ইন্টিগ্রেট করি, হ্যাঁ? তো ধরো আমি একটা ফাংশনকে ইন্টিগ্রেট করি, ধরো কথার কথা আমি যে একটু ইয়া দিয়ে বুঝাই, আহ ওভাবে বুঝাবো নাকি ডাটা দিয়ে বোঝাবো? ডাটা দিয়ে বোঝাই কোনো কিছু। ধরো হচ্ছে, ধরো যেরকম আছে, ধরো যে এক্স স্কোয়ার ডিএক্স, হ্যাঁ? ধরো আমি লোয়ার লিমিট দিলাম 1, আপার লিমিট ধরো দিলাম 2, দিলাম আর কি আমার ইচ্ছা মতো। সো এখন ধরো এটাকে হচ্ছে ইন্টিগ্রেট করলে কি আসে? এটাকে ধরো ইন্টিগ্রেট করলে আমার চলে আসে x³ / 3 প্লাস সি। আগেই নির্দিষ্ট যোগজে যাব না, আগে হচ্ছে অনির্দিষ্ট যোগজটা করে নিলাম। আগে হচ্ছে অনির্দিষ্ট যোগজটা করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন তুমি লিমিট দাও। তাহলে সুতরাং আমি হচ্ছে প্রথমে অনির্দিষ্ট যোগজ করছি, এখন কি? এখন হচ্ছে আমি নির্দিষ্ট যোগজ করব, তাই না? তো এখন দেখো, ওই যে স্যার আমি কি বলছি, ওই যে আমি তো আগের ম্যাথটাতে বলছি যে তোমার কাজ হচ্ছে আগে ওই যে তুমি অনির্দিষ্ট যোগজে যেরকম ইন্টিগ্রেশন করতে, আগে হচ্ছে ইন্টিগ্রেশনটা করে নিবা। আমার x² dx কে অনির্দিষ্ট যোগজ করলে কি আসে? x³ / 3 প্লাস সি, তাই না? অনির্দিষ্ট যোগজে যেমনি করছি তেমনি করলাম। এরপর এক্সট্রা খালি যেটা লাগাই দিবা, এরপর এক্সট্রা খালিটা লাগাই দিবা। মানে নির্দিষ্ট যোগজ হচ্ছে আমার শুরুতে অনির্দিষ্ট যোগজ করতে হয়, এবং এরপর একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে, এই আর কিছু না। বললাম না এটা নতুন কিছুই না, পুরা চ্যাপ্টারটাই তোমরা নিজেরাই পারো আসলে, হ্যাঁ? খালি একটা টাইপের ম্যাথ আছে, ওটা হচ্ছে একটু নতুন। আচ্ছা, তো এখন স্যার চলো মানগুলো বসাই। সো সিস্টেম কি বলছি? সো আমি দেখো ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে করছি, তাই না? সো এখন এই যে আমার যে জায়গায় এক্স আছে ওখানে আমি প্রথমে 2 বসাবো, এরপর মাইনাস দিয়ে 1 বসাবো। তো 2 বসাও। সো 2³ / 3 প্লাস সি, কনস্ট্যান্ট তো এখানে তো আর এক্স বসবে না, এখানে তো আমার এক্স জাতীয় কিছু নাই। মাইনাস সাইম ভাই বলছে এটা ব্র্যাকেট দিতে, ওকে ব্র্যাকেট দাও। এখন এই যে এক্স এর বদলে 1 বসাও, কারণ যেহেতু আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। 1³ / 3, এখানে তো প্লাস সি আছে, প্লাস সি, দেখছো? তো তুমি যদি এখন ব্র্যাকেট না দিতা, তাহলে কিন্তু তোমার কি, তোমার কিন্তু অনেক বড় ভুল হয়ে যেত। এখন ব্র্যাকেট না দিলে এখন অনেক বড় ভুল হয়ে যেত, তাই না? আচ্ছা, তো এখন স্যার ব্র্যাকেটটা ভেঙে ফেলো। উপরে কি আসে? 2³ মানে 8/3 প্লাস সি মাইনাস 1/3, এই মাইনাস আর এই প্লাস মিলে কি হবে? মাইনাস। তো তাহলে কি হলো? মাইনাস মাইনাস কাটা, এখান থেকে দেখো আলটিমেটলি কি আসতেছে? এই যে আমি যদি ক্যালকুলেশন করি, আমার দেখো 7/3 চলে আসে। সো এখন তুমি বলো এখানে কি আমার প্লাস সি আছে? প্লাস সি নাই। প্লাস সি বা কনস্ট্যান্ট গুলো আলটিমেটলি কাটাকাটি চলে যায় নির্দিষ্ট যোগজে। নির্দিষ্ট যোগজে আমার কনস্ট্যান্ট গুলো আলটিমেটলি কাটাকাটি চলে যায়। সো এখন কি তোমরা বুঝতে পারছো ভাইয়া কেন বলছি যে আমার অনির্দিষ্ট যোগজে তোমার কনস্ট্যান্ট দেওয়া লাগবেই আর নির্দিষ্ট যোগজে লাগবে না? তখন যেহেতু আমরা নির্দিষ্ট যোগজ পড়ি নাই, তাই হচ্ছে তোমাকে প্রমাণগুলো দেখাই নাই, ঠিক আছে? এই কারণে হচ্ছে তোমাকে হচ্ছে প্রমাণগুলো দেখাই নাই, ঠিক আছে? এই কারণে এখন হচ্ছে আমরা যেহেতু করলাম, এখন হচ্ছে তোমাকে প্রমাণগুলো দেখাইলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। সো এখন চলো সামনে প্রসিড করি। আহ নেক্সটে যাই। তো এটুকু আমরা এখন অঙ্ক করা শুরু করে দিই। আমার মনে হয় আমরা এখন একটা অঙ্ক করা শুরু করে দিই। অঙ্ক করতে করতে মনে হয় ব্যাপারগুলো আমরা ভালো বুঝতে পারবো, হ্যাঁ? এবং আমি তোমাকে বললাম যে আমার হচ্ছে একটা টাইপের জিনিস আছে, ওইটা হচ্ছে একটু অন্যভাবে প্রসিড করা লাগে, হ্যাঁ? আমরা হচ্ছে অঙ্কর সময় বলে নিব, অঙ্কর সময় বলে নিব। কারণ অঙ্কের সময় বলে নেওয়ার আগে আমি হচ্ছে তোমাকে হচ্ছে আগে একটা অঙ্ক দেখাই নেই, হ্যাঁ? এখন তুমি কোন সিস্টেমে আগাবা এটাও হচ্ছে তুমি একটু নিজেই ডিসাইড করে নাও। একটা অঙ্ক আসলে কয়েকভাবে করা যায়, একটা অঙ্ক আসলে কয়েকভাবে করা যায়। নির্দিষ্ট যোগজে অ্যাকচুয়ালি 2 ভাবে করা যায়, ঠিক আছে? একটা অঙ্কই 2 ভাবে করা যায়।
কিভাবে? তুমি দেখবা বইপত্রতে যেই নিয়মে করছে সেভাবে। আর আরেকটা হচ্ছে আমরা হচ্ছে অঙ্কগুলো আগে যেভাবে শিখে আসছিলাম সেইভাবে। ঠিক আছে? এখন তোমার হচ্ছে যেটা ইচ্ছা তুমি সেভাবে করতে পারবা। তো ধরো আমরা হচ্ছে আগে একটা অঙ্ক দেখি। এরপর হচ্ছে তুমি নিজেই ডিসাইড করে নিবা এখন বইয়ের চ্যাপ্টার অঙ্কগুলো শুরু করার আগে যে তুমি আসলে কোনভাবে অঙ্কগুলো করবা। আচ্ছা। তো ধরো একটা ইন্টিগ্রেশন ধরো এরকম। ইন্টিগ্রেশন আমার ধরো যে tan inverse x whole square divided by 1 plus x square dx এবং ধরো আমার এখানে কি আছে 0 to 1 ঠিক আছে আচ্ছা গুড তো এখন দেখো স্যার এই যে এখানে প্রথম সিস্টেম হচ্ছে আমরা ওই যে আগে যা করছি তাই আমি হচ্ছে তোমার নির্দিষ্ট যোগজকে আগে আমি হচ্ছে প্রথমে নির্দিষ্ট যোগজ নিয়ে চিন্তাই করব না আমি হচ্ছে আগে অনির্দিষ্ট যোগজ নিয়ে চিন্তা করব আমার যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট না থাকতো তাহলে হচ্ছে আমি ম্যাথ গুলো যেভাবে করতাম ঠিক আছে এখন কি করব সেভাবেই করে যাব এরপর হচ্ছে লিমিটের মানগুলো বসায় দিব ঠিক আছে আচ্ছা তো চলো দেখি এই যে আমরা হচ্ছে প্রথমে ধরে নেই লেট এই যে আমি হচ্ছে tan ইনভার্স x কে z ধরি ঠিক আছে তাহলে dz কি আসবে বলো তো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে চলে আসে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx তাই না আমরা তো এখন আলহামদুলিল্লাহ ডিফারেন্সিয়েশন খুব ভালো পারি তো এই দেখো এই যে আমার এই পার্ট টু কি হয়ে যাচ্ছে আমার এই পার্ট টু কিন্তু dz হয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে tan ইনভার্স x হোল স্কয়ার এটাকে আমি কি লিখতে পারি এটাকে তো আমি হচ্ছে z লিখতে পারি এই যে এই পোরশনটুকে তো দেখো তো আলটিমেটলি কি দাঁড়ায় tan ইনভার্স x হচ্ছে z তাহলে tan ইনভার্স x হোল স্কয়ার হয়ে যাবে আমার z স্কয়ার এবং আমার নিচের পোরশনটুকু কি হবে নিচের পোরশনটুকু আমার হবে হচ্ছে ওই যে dz সো বসায় দাও dz আর z স্কয়ার কে আমার ইন্টিগ্রেট করলে কি আসবে z কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c এটা তো আমরা জানি তাই না আচ্ছা এবং এখন z এর মানটা বসায় দাও z এর মানটা বসাইলে কি আসতেছে আর tan ইনভার্স x কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c ঠিক আছে আচ্ছা গুড এখন স্যার আপার লিমিট লোয়ার লিমিট বসাও তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ 0 টু 1 tan ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ঠিক আছে এবং ধরো dx আমার ধরো যে এখানে এরকম কিছু আছে তো এখন স্যার দেখো আমি কি করব আহ তো এই যে এখন হচ্ছে যে অ্যান্সারটা পাইছো ওটা এখন বসাও tan ইনভার্স x হোল কিউব ডিভাইডেড বাই 3 এবং আমরা তো স্যার আগেই দেখছি তুমি যদি কনস্ট্যান্ট বসাও তোমার কনস্ট্যান্ট কি যাবে কাটাকাটি চলে যাবে তো কনস্ট্যান্ট কে বসানোর দরকার আছে কনস্ট্যান্ট যেহেতু কাটাকাটি চলেই যায় আমার তো কনস্ট্যান্ট আর বসানোর দরকার নাই তাই না তো কনস্ট্যান্ট আর বসাও না এই যে এখানে কি করো এই যে এখানে এখন আপার লিমিট আর লোয়ার লিমিট দিয়ে দাও আপার লিমিট এবং লোয়ার লিমিট এখানে দিয়ে দাও স্যার ঠিক আছে আচ্ছা দিলা ভালো কথা তো এখন দেখো স্যার এই যে মানগুলো বসাও এখানে এখন মানগুলো বসাও tan ইনভার্স তোমার হচ্ছে যে আপার লিমিট বসাও 1 ঠিক আছে হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস কারণ দেখো আমি x এখানে কেন বসাবো কারণ যেহেতু আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তাই না তো এখন আবার এখন যে x এর জায়গায় 0 বসাও মাইনাস দিয়ে tan ইনভার্স 0 হোল কিউব ডিভাইডেড বাই 3 এবং তুমি মানে আমি কি বলছি যে এখানকার প্লাস সি তো তুমি হচ্ছে লিখলে আলটিমেটলি কাটাকাটি চলে যাবে সো লিখার দরকার নেই পরীক্ষা হলে লিখবা না সো tan ইনভার্স 1 এটার মান কিন্তু আমরা জানি tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4 ঠিক আছে ক্যালকুলেটর করে দেখতে পারো এগুলো মুখস্থ রাখতে হবে সো পাই বাই 4 বসায় দাও সো 1 বাই 3 ইনটু পাই বাই 4 হোল কিউব মাইনাস এবং tan ইনভার্স 0 এটার ভ্যালু কত জানো এটার ভ্যালু হচ্ছে 0 সো 0 দ্বারা কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0ই হয় সো 0 সো আলটিমেটলি দেখো এখান থেকে আমার কি চলে আসবে এখান থেকে দেখো আমার চলে আসবে যে 1 বাই 3 ইনটু পাই কিউব ডিভাইডেড বাই 64 এখান থেকে কি চলে আসে পাই কিউব ডিভাইডেড বাই 192 পাই কিউব ডিভাইডেড বাই 192 দ্যাটস ইট এটাই হচ্ছে আমার আনসার ঠিক আছে আচ্ছা সো ভাইয়া এটা তো ভাই আগের মতোই করছেন আমরা তো নতুন কিছুই করি নাই সুন্দর মতো ওই যে অনির্দিষ্ট যোগজ করে এরপর হচ্ছে বসায় দিছি এর তো আগের মতোই নতুন কিছু না আচ্ছা সো তুমি চাইলে এভাবে করতে পারো
আরেকটা কি যেটা আমাদের নতুন প্রসেস, এবং তুমি দেখবা যে আমাদের বইপত্রগুলোতে অঙ্কগুলো এভাবে সলভ করা, আমি এখন যেভাবে করব, ঠিক আছে? নিউ প্রসেস, নিউ প্রসেস মানে সেম ম্যাথটাই আমরা নিউ প্রসেস দিয়ে করব আর কি। হ্যাঁ, নিউ প্রসেস, আনসার একই আসবে, প্রসেস নিউ। এখন তুমি কোন দিয়ে করবে দেখো, এই প্রসেসটা খুব সুন্দর। তো ধরো এই যে আবার লিখি যে ইন্টিগ্রেশন মানে 0 to 1 tan ইনভার্স এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে? আর এখানে ধর ডিএক্স আছে। তো এখন দেখো কি হবে স্যার, যে ওই যে আমি হচ্ছে এইখানে যেটা করব স্যার, ওই যে আমি যেমন এর আগের মধ্যে কি করছি, আপার লিমিট আর লোয়ার লিমিট ভ্যানিশ করে দিছিলাম, দেন অঙ্ক করছি। কিন্তু এখানে আপার লিমিট লোয়ার লিমিট ভ্যানিশ করব না, ওদেরকে নিয়েই কাজ করব। আপার লিমিট লোয়ার লিমিট ভ্যানিশ করব না, ওদেরকে নিয়েই কাজ করব স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড, ভালো কথা। সো এখন দেখো যে কি করব আমরা এখানে। প্রথমে এখানে যেটা করবো স্যার, লেট, ওই যে প্রথমটা আগের মতো স্টার্টিংটা, যে এই যে আমি হচ্ছে tan ইনভার্স এক্স কে জেড ধরবো। তো তাহলে আমাদের হয়তো কি চলে আসে, ডিজেড চলে আসে। তাহলে আমার ডিজেড কি হবে, ওই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন হচ্ছে খেলা, কি খেলা? তো খেয়াল করো স্যার, এই যে আমি সাথে একটু লিখে নেই তাহলে বুঝতে পারবা। এই দেখো আমি তো ওই যে আগের মতোই আমার এই পার্টটা পুরো কি হয়ে যাবে, এই পার্টটা পুরো হয়ে যাবে আমার ডিজেড। আর tan ইনভার্স এক্স কে তো আমি যেহেতু জেড ধরছি, তাহলে আমার চলে আসে জেড স্কোয়ার ডিজেড। আমার চলে আসলো জেড স্কোয়ার ডিজেড। তো এখন খেয়াল করো স্যার, আমার যেহেতু এই যে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, আমার যেহেতু হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেল, আমার যেহেতু আগে ছিল এক্স এর সাপেক্ষে, সরি ইন্টিগ্রেশন, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, আমার হচ্ছে আগে ছিল এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখন চলে আসছে কি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। যেহেতু আমার প্যারামিটারটা চেঞ্জ হয়ে গেছে, আমার এখন যেটা হবে স্যার, ওই যে আপার লিমিট লোয়ার লিমিট এগুলোও চেঞ্জ হয়ে যাবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট এগুলোও চেঞ্জ হয়ে যাবে এখন, ঠিক আছে? তো খেয়াল করো স্যার, এখন আমার যদি এক্স যদি 1 হয়, এক্স 1 হলে জেড এর মান কত আসে দেখি। তুমি এই যে এক্স এর মান 1 এখানে বসাও, তুমি হচ্ছে এখানে এক্স এর মান 1 বসাও। এক্স এর মান 1 হলে জেড কত আসে? আমরা জানি tan ইনভার্স 1, আমরা জানি tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4। তো যে এক্স এর মান 1 হলে জেড আমার π/4 হয়। একইভাবে আমার লোয়ার লিমিট কি 0, তুমি এক্স এর মান 0 বসাও। এক্স এর মান যদি 0 বসাও তাহলে কি আমরা জানি tan ইনভার্স 0 এর ভ্যালু কত, 0। সো এই যে আমার জেড এর ভ্যালু চলে আসবে 0। আবার বলি স্যার, বুঝো ভালো মতো। আমার প্রথম কাজ হলো ওই যে আগের মতোই, যে নরমাল হচ্ছে একটাকে এমন একটাকে জেড ধরবো যাতে আমার বাকি যা যা আছে ওগুলো হচ্ছে ভ্যানিশ হয়ে যায়, আমার বাকি যা যা আছে ওগুলো যাতে ভ্যানিশ হয়ে যায়, এমন করেই আমরা কোনো একটাকে জেড ধরবো। তো আমি এখানে দেখলাম আমি যদি tan ইনভার্স এক্স কে জেড ধরি, তাহলে আমার যেটা হয় এই যে আমার এইটা পুরো গায়েব হয়ে যায়, পুরো ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? তো ওই খুশিতেই আমি কি করলাম, tan ইনভার্স এক্স কে আমরা জেড ধরলাম। তো আমরা হচ্ছে এরপর এরপর হচ্ছে আমরা যাকে জেড ধরছি ওকে হচ্ছে আমরা কি করলাম, সুন্দর মতো ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন করলাম, চলে আসে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, আসলো। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি স্যার এখানে এক্স এর মান 1 ধরি, তাহলে আমার জেড কি আসে, π/4 আসে। এবং আমি যদি এক্স এর মান 0 ধরি, জেড হচ্ছে 0 আসে। এক্স এর মান 1 কই বসাবো, এই যে এখানে বসাবা। এখানে তুমি এক্স এর মান 1 বসাবা, দেখবা জেড কি আসে, নোট ডাউন করবা। এখানে তুমি আবার দেন এক্স এর মান আবার 0 বসাবা, tan ইনভার্স 0। tan ইনভার্স 0 মানে কি, জেড এর মানও 0। সো এই যে আমার এক্স এর মান 1 হলে জেড কত হবে বের করলাম, এক্স এর মান 0 হলে জেড কত হবে ওটাও বের করলাম। এবং এগুলা কিন্তু সব এই সমীকরণ থেকে বের করতে হবে, সব বের করতে হবে এই সমীকরণ থেকে। মানে তুমি যেটা ধরছো আর কি, তুমি যেটা ধরছো ওখানে, অন্য কোথাও বসানো যাবে না। তো এই দেখো আমার হচ্ছে আগে যেখানে 0 ছিল, এখানে 0 বদলে 0ই আসছে, চেঞ্জ নাই। এবং আবার আপার লিমিট আমার আগে 1 ছিল, এখন 1 এর বদলে কি আসবে, 1 এর বদলে এখন আমার চলে আসবে π/4। 1 এর বদলে আমার এখন স্যার চলে আসবে π/4, 1 এর বদলে π/4 চলে আসবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এখানে এখন 1 এর বদলে π/4 চলে আসবে স্যার, ঠিক আছে? আচ্ছা, যে এখন খেয়াল করো, এই যে আমার জেড স্কোয়ার কে ইন্ডিকেট করলে কি হবে, এটাকে ইন্ডিকেট করলে আমার চলে আসবে জেড কিউব ডিভাইডেড বাই 3। ওকে, তো নরমাল জেড কিউব ডিভাইড বাই 3, এবং হচ্ছে এই যে তুমি হচ্ছে আমার এখানে কি আমার 0 এন্ড π/4, এখানে হচ্ছে সুবিধাটা হলো এই সিস্টেমে করলে যে আমার একেবারেই হয়ে যায়, যে আমি হচ্ছে প্রথমে অনির্দিষ্ট করলাম এরপর নির্দিষ্টতে গেলাম, এরকম কোনো কিছু করা লাগে না। হ্যাঁ,
বাট হচ্ছে ওটার হচ্ছে অসুবিধা হচ্ছে 2 স্টেপে করা লাগে। সুবিধা হচ্ছে আমার নতুন কোনো প্রসেস খাটানো লাগলো না, আগে যা শিখছি তাই। এখানে করলে তোমাকে যেটা করতে হবে, তোমার হচ্ছে স্টেপ কমে যাবে, খালি হচ্ছে এই যে এগুলা করা লাগবে আর কি, যে কোনো কিছু ধরার পরে লিমিটটা চেঞ্জ করে নেওয়া লাগবে। ঠিক আছে, ওই লিমিট রেখে ম্যাথ করলে আনসার হবে না, 0 পাবা। ঠিক আছে, সো লিমিট চেঞ্জ করতে যাতে মনে থাকে। তো সমস্যা নেই, আমরা তো ইনশাআল্লাহ অনেক ম্যাথ করব, তো তখন দেখবা যে আর ঝামেলা হচ্ছে না, মনে থাকতেছে। ঠিক আছে, তো এখন মানগুলো বসায় দাও। 0 এর বদলে বসাও π/4, π/4 হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 0 এর বদলে 0 বসাও, 0 কিউব ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আচ্ছা গুড ভাই, ভালো কথা। আমি এরকম কিছু একটা বসায় দিলাম, এন্ড দেন ক্যালকুলেট করো π/4 হোল কিউব ডিভাইডেড বাই 3। এটা যদি তুমি ক্যালকুলেট করো, তুমি দেখবা ওই আমার পাই কিউব ডিভাইডেড বাই 192 চলে আসবে। পাই কিউব ডিভাইডেড বাই 192 চলে আসবে ভাই। ঠিক আছে, এরকম কিছু চলে আসবে। আচ্ছা, তো বুঝা গেছে। তো আমরা কি বুঝলাম, যে ভাই আসলে আমরা একই অঙ্ক আমি আগে যেভাবে শিখছি সেভাবেও করতে পারি চাইলে। আমি হচ্ছে ভাই আমার নতুন প্রসেসও করতে পারি লিমিট চেঞ্জ করে। আমি লিমিট চেঞ্জ করে আমার নতুন প্রসেসও করতে পারি। সো কিভাবে করবা এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা। ঠিক আছে, সো আমি হচ্ছে এক এক রকম ভাবে করে দেখাবো। হয়তো তুমি দেখবা কোনটা আগের নিয়মে করছি, ঠিক আছে, কোন না কোনটা তুমি দেখবা যে নিউ প্রসেসে করছি, ইচ্ছা। এবং তুমি যেটা ইচ্ছা তুমি সেটাই ফলো করো। এবং আমি হচ্ছে স্টুডেন্টদের যেটা বলি, তুমি হচ্ছে সবকিছু শিখে রাখো। ঠিক আছে, তুমি সবকিছু শিখে রাখো। শিখতে তো দোষ নাই, অ্যাপ্লাই করবা তো একটাই, বাট শিখবা সবই, যাতে তুমি কখনো কোথাও আটকায় না যাও। সবই শিখবা কেন, যাতে তুমি কখনো কোথাও আটকায় না যাও। এই কারণে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে সবই শিখতে হবে। এই কারণে কিন্তু স্যার সবই শিখতে হবে। শিখার ক্ষেত্রে কিন্তু কোনো করা যাবে না যে না আমি এটা শিখবো এটা শিখবো না, এরকম কিন্তু কখনো হওয়া যাবে না স্যার। এরকম যদি করেন, এরকম যদি হয় তাহলে কিন্তু বিপদ, ওইরকম হইলে বিপদ। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখন করব স্যার কোন চ্যাপ্টার, প্রশ্নমালা 10.6। ঠিক আছে, তো হচ্ছে চলো করি প্রশ্নমালা 10.6। প্রশ্নমালা 10.6। আচ্ছা, তো এখন দেখো স্যার, এই যে আমাকে এখানে কি বলছে, যে নিচে নির্দিষ্ট যোগজগুলো নির্ণয় করতে বলছে। আমরা একদম শুরুর অঙ্কটা করি। প্রতিটা চ্যাপ্টারের শুরুর অঙ্কটাই আমি হচ্ছে মেইনলি করতে চাই আর কি। ঠিক আছে, কেন করতে চাই, কারণ হচ্ছে অ্যাটলিস্ট বুঝা যায় আসলে। তো ধরো যে আমাদের 1 নাম্বারটা দিয়ে আমি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমটা দেখো কি আছে, 0 to 2 5 x⁴ dx। ঠিক আছে, তো এখন তুমি দেখো স্যার, আমি হচ্ছে দেখো এখন হচ্ছে যে এইখানে সুবিধা হইতেছে, মানে হচ্ছে শুরু দিকের অঙ্কগুলা বা সহজ সহজ অঙ্কগুলা এখানে ধরাধরি কিছু নাই, ডিরেক্টলি করা যায় ইন্টিগ্রেশন। কিন্তু সাধারণত পরীক্ষায় তোমাকে এমন অঙ্ক দিবে না তুমি যেটা সরাসরি করতে পারো। ঠিক আছে, পরীক্ষায় এমন কিছুই বা এমন ইন্টিগ্রেশনই তোমাকে দেওয়া হবে যেখানে তোমাকে কিছু না কিছু ধরতে হবে। তুমি কারেক্ট জিনিসকে জেড ধরতে পারো নাকি, এটাই মেইনলি চেক করা হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো আমার হচ্ছে 5 তো কনস্ট্যান্ট, 5 কে সামনে রেখে দিব। আর হচ্ছে আমার x⁴ কে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমার চলে আসবে x⁵ ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এবং স্যার এই যে এখানে হচ্ছে আমরা একটু ব্র্যাকেট দেই, তাহলে দেখো তো আমার কি আসে, ওই যে আমার আপার লিমিট লোয়ার লিমিট যা ছিল তাই থাকবে। এবং আমরা জানি যে যোগে আমার প্লাস সি যোগ করার কোনো প্রয়োজন পড়ে না, সো যোগ করলাম না। সো দেখো এই যে আমার অ্যাকচুয়ালি 5 5 করা যাবে। তো তাহলে আমার কি থাকবে, x⁵ হ্যাঁ। সো এখন বসায় দাও, ওই যে প্রথমে x এর মান বসাও 2 2 to the power 5 মাইনাস, এখন x এর মানে বসাও 0 0 to the power 5। সো 2 to the power 5 এর ভ্যালু হচ্ছে তোমার কত, 32। শেষ, দেখছো, ইজি না, একদম ইজি অঙ্ক। হ্যাঁ, আমরা আগে যা শিখছি তাই, নতুন কিছুই নাই। কিন্তু কথা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে, কারণ তোমার হচ্ছে সবগুলো ইন্টিগ্রেশন করার জন্য তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টাইম পাবে কত, 45 সেকেন্ডের মতো। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার হাত তত বেশি খুলবে, যত বেশি প্র্যাকটিস করবো তোমার হাত তত বেশি খুলবে। এই কারণে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ, বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো এইটুক বুঝতে পারলাম, এবং হচ্ছে আমাদের চ্যাপ্টারের স্টার্টিংটা হচ্ছে এরকম, চ্যাপ্টারের অঙ্কগুলো হবেও হইতেছে এরকম। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাস এখান থেকে ধুপাধাপ অঙ্ক করবো। এবং আমি কিন্তু তোমাদের বলছি এখানে আমরা একটা
একটা নতুন থিওরি জানতে হবে, এবং সেটা আমি এখন বলবো না, অঙ্ক করার সময় গিয়ে বলবো, অঙ্ক করার সময় গিয়ে বলবো। হ্যাঁ, ঠিক আছে, এবং কোন কোন অঙ্কগুলো এটার আন্ডারে পড়ে ওগুলো দেখাই দিব, এবং আমি যে নতুন থিওরিটা বলবো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে ওইটার অঙ্কই বেশি আসে, অ্যাকচুয়ালি ওটার অঙ্কই বেশি আসে। হ্যাঁ, সো আমরা হচ্ছে আগে নিরীহ যৌগগুলো শিখে নেই, এরপর হচ্ছে ওই অঙ্কটা করব। আগেই তো হচ্ছে একটু কঠিন দিয়ে গেলে তো বুঝতে সমস্যা হবে আমাদের, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এইটুক পর্যন্ত বুঝতে পারছি ভাইয়া, আশা করি। ওকে, ডান। এইটুক পর্যন্ত আমার কোনো প্রবলেম নাই আশা করি, ঠিক আছে? ওকে। তো এখন স্যার ওই যে আমরা হচ্ছে প্রশ্ন নম্বর 10.6 করব, ঠিক আছে? আচ্ছা, আজকে কিছু অঙ্ক করি। আজকে যেহেতু আমার কাজ নাই, তো কিছু অঙ্ক করা যায়। আচ্ছা, তো ধরো স্যার এই যে আমরা ধরো কোন অঙ্কটা করবো, যেমন ধরো 1/3 নামের অঙ্কটা করি। আমাদের হচ্ছে দেখা যাচ্ছে বুয়েটে আসছে 1/3, 1/3 ইন্টিগ্রেশন অফ, এখানে কি দেওয়া আছে, আপার লিমিট 3, লোয়ার লিমিট 2, এই নিচেটা হচ্ছে লোয়ার লিমিট, উপরটা হচ্ছে আপার লিমিট, এবং কি দেওয়া আছে, dx ডিভাইডেড বাই x মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে? আচ্ছা, গুড। এরকম কিছু একটা আছে। এখন এখানে কি করবো ভাই, দেখো তো, এরকম ধরো তুমি প্রথমে চিন্তা করো, এটা অনেক হয়ে যাবে। তুমি হচ্ছে প্রথমে এইটুকু চিন্তা করো, আচ্ছা এটা হচ্ছে আমার একটা অনির্দিষ্ট যৌগজ, যদি আমার এটা একটা অনির্দিষ্ট যৌগজ হয় তাহলে তুমি কিভাবে সলভ করবা, ওইটা একটু চিন্তা করো। এটা যদি আমার একটা অনির্দিষ্ট যৌগজ হয় তাহলে তুমি এটা কিভাবে সলভ করবা, এটা হচ্ছে স্যার একটু চিন্তা করো। এটা হচ্ছে স্যার একটু চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, গুড, একটু চিন্তা করো। ওকে, তো আমরা হচ্ছে একটু প্রসিড করি। হ্যাঁ, তো দেখি তো তোমাদের মধ্যে কেউ পারছো নাকি। আশা করি অনেকে পেরে গেছো, অলরেডি ধরতে পারছো অঙ্কটা কিভাবে করতে হবে। ভাইয়াই বলে দিচ্ছি অঙ্কটা কিভাবে করতে হবে। হ্যাঁ, তো দেখো স্যার যে অঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রসিড করবা কিভাবে। দেখো, আমরা কি জানি, এখানে হচ্ছে যে তুমি হচ্ছে একটু মাথা খাটাও, মাথা খাটায় দেখো তো আমি পরের লাইনটা এভাবে লিখতে পারি না, এইভাবে লিখতে পারি নাকি। এই যে এই লাইন দেখো এভাবে লেখা যায় যে ইন্টিগ্রেশন অফ 2, 3 ওপরে ডিএক্স থাকুক, এবং নিচে তুমি লিখে দাও এক্স মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে? প্লাস 1 মাইনাস 1 আমি কেন দিলাম, প্লাস 1 মাইনাস দিলাম, প্লাস 1 একটা মাইনাস 1 দিলাম, তার কারণ হচ্ছে দেখো এই যে আমি যদি একটা প্লাস 1 যোগ করি আমার কিন্তু সূত্রের ফর্মেটে পড়ে যায়, আমার কিন্তু এটা সূত্রের ফর্মেটে পড়ে যায়। সো আমি খুব ইজিলি কিন্তু এখানে ভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, গুড। তো দেন স্যার চলো আমি আমি সাইড সাইডে লিখতেছি, তোমরা কিন্তু নিচ নিচ দিয়ে লিখবা। হ্যাঁ, আচ্ছা, তো দেখো যে আমরা এখানে 2, 3, তো এই দেখো তো, তাহলে আমার নিচে কি চলে আসে খেয়াল করো তো, আমার নিচে দেখো তো, আমার এখানে চলে আসলো এক্স মাইনাস 1, এবং দেখো আমার নিচে চলে আসে এই যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। কিভাবে দেখো, এই যে আমি লিখে দেখাই, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, গুড। সো এভাবে লিখলাম স্যার, কোনো প্রবলেম নাই। এখন দেখো যে কি করব আমরা, এবং দেখো এখানে কিন্তু একটা মাইনাস 1 থেকে গেছে, সো মাইনাস 1 কে এখন রেখে দাও। সো এখন স্যার দেখো যে যারা যারা ভালো মতো অনির্ধারিত যৌগটা করছো আমার ক্লাসগুলো, তারা কিন্তু জানো যে দেখো এই যে এটা কিন্তু একটা ফরম্যাটে পড়ে গেছে। কোন ফরম্যাট ভাইয়া, দেখো তো আমি একটু ভাইয়া বলে দেই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইনটু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইনটু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা কিসের ফর্মুলা, এটা কিন্তু আমার সেক ইনভার্স এক্স এর ফর্মুলা। এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে আমার সেক ইনভার্স এক্স এর ফর্মুলা, এবং হচ্ছে যেহেতু অনির্ধারিত যৌগজ, আমি যেহেতু এখানে আপার লিমিট লোয়ার লিমিট দেই নাই, সো কি আমার কিন্তু একটা প্লাসই চলে আসবে, আমার কিন্তু একটা প্লাসই চলে আসবে স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড। তো গেল। তো এই দেখো আমি কিন্তু এটাকে এই ফর্মেটে ফেলতে পারি, তাই না? আমার কিন্তু দেখো চলে আসছে যে রুটের বাইরে যা আছে, রুটের ভেতরে ওটার স্কয়ার আছে, আর একটা মাইনাস 1 আছে। সো এখন আমি যেটা করবো স্যার, আমাকে ধরতে হবে, ঠিক আছে? আমি এখন লিখবো, ধরি এই যে আমি এটাকে জেড ধরি, ধরি জেড হচ্ছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 কে জেড ধরো, তাহলে আমার ডিজেড কি হবে? তো দেখো আমার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1, আর 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে তো 0। সো আমার এখানে অ্যাকচুয়ালি শুধু ডিএক্স চলে আসবে, ঠিক আছে? আমার শুধু ডিএক্স চলে আসলো। আচ্ছা, আসলে ভালো কথা, সমস্যা নাই। এখন স্যার ওই যে আমি কি বলছি, আচ্ছা আগে হচ্ছে ইয়া করে নেই, ওপরে দেখো আমার ডিএক্স এর বদলে ডিজেড বসে যাবে, বসায় দাও।
এটার বদলে কি বসবে? জেড বসবে। রুট ওভার এটার বদলে কি বসবে? জেড স্কয়ার বসবে। -1 এর জায়গায় 1 থাকলো। এখন ওই যে আমার লিমিট চেঞ্জ করা লাগবে যে, তো হচ্ছে দেখো আমার হচ্ছে এখন আমার যদি এখন আমার x এর মান দেখো কি ছিল 2, x 2 হলে x এর মান 2 হলে আমার z এর মান কত দেখি, এই যে এখানে 2 বসাও, এখানে 2 বসাও। সো 2 - 1 কত? 1। সো আমার x এর মান যদি 2 হয় তাহলে z এর মান হচ্ছে 1। একইভাবে আমার x = 3 হলে আমার x এর মান যদি 3 হয় তাহলে z এর মান কত? এই যে এখানে বসায় দাও, 3 - 1 = 2। ঠিক আছে, এর বসায় দাও 3 - 1 = 2। এই যে আমার চলে আসলো। x এর মান 2 হলে z এর মান 1 আর x এর মান 3 হইলে z এর মান হচ্ছে আমার 2। ঠিক আছে, সো এই যে এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় দাও, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসায় দাও। ঠিক আছে, বসায় দিলাম, ভালো কথা। সো এখন স্যার দেখো যেটা কি হলো, এটা হলো আমার হলো sec ইনভার্স z। এটা আমার ফর্মুলা চলে আসলো, sec ইনভার্স z এর ফর্মুলা চলে আসছে। ঠিক আছে, আমার sec ইনভার্স z এর ফর্মুলা চলে আসলো। ওকে ফাইন। তো নেক্সট লিখো স্যার যে এখন ভ্যালুগুলো বসায় দাও, যে আমার sec ইনভার্স 2 মাইনাস sec ইনভার্স 1, sec ইনভার্স 2 মাইনাস sec ইনভার্স 1। ঠিক আছে, ওই যে প্রথমে আপার লিমিট বসাইছি এবং এরপর কি করছি, এরপর আমি লোয়ার লিমিটটা বসায় দিছি। ঠিক আছে, এখন আমার sec ইনভার্স 2 মাইনাস sec ইনভার্স 1 ভ্যালু যা যা আছে বসায় দিব স্যার আমরা। ঠিক আছে, সহজ না? অঙ্কগুলো কিন্তু একদমই সহজ, অঙ্কগুলো আমার একদমই সহজ। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো আমার হচ্ছে sec ইনভার্স 2 এর ভ্যালু হচ্ছে π/3 আর আমার sec ইনভার্স 1 এর ভ্যালু কত? আমার sec ইনভার্স 1 এর ভ্যালু 0। কেমনে? আমরা জানি স্যার, এই দেখো স্যার, আমরা জানি কি, ধরো কথার কথা এটা কিভাবে বুঝাবো, তো কথা কথা আমরা ধরে নেই sec ইনভার্স 1 ইজ ইকুয়াল টু ধরো থিতা, কথার কথা। তাহলে আমার কি চলে আসলো, যে sec থিতা ইজ ইকুয়াল টু 1, তাই না? ওই যে এটাকে ওই সাইডে নিয়ে গেছি। সো তাহলে আমরা দেখো এখন উল্টা দাও বোথ সাইডকে, তাহলে 1 ডিভাইড বাই cos থিটা ইজ ইকুয়াল টু 1/1। 1/1 মানে কি 1, 1/1 মানে কি 1। ঠিক আছে, সো এখন ক্রস করে দাও, ওর সাথে ওরে গুণ দাও, ওর সাথে ওরে গুণ দাও, তাহলে আমার কি আসে, cos থিটা ইজ ইকুয়াল টু 1। আর আমরা জানি cos থিটা 1 হয় যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়, cos থিটা 1 হয় যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়। ঠিক আছে, এই যে একদম ভেঙে ভেঙে দেখা দিলাম, কিন্তু ব্যাপারটা কিন্তু একদম ভেঙে ভেঙে দেখা দিলাম। সো sec ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে 0। সো আলটিমেটলি আমার আনসার চলে আসবে π/3। ঠিক আছে, আমি যদি ভুল না করি, এখন আমার ভুল হইতেই পারে স্যার, স্বাভাবিক। আমি তো আগেই বলছি স্যার, আপনারা সবাই আমার থেকে অনেক মেধাবী। ঠিক আছে, আমি আপনার থেকে কম মেধাবী। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সবাই আমার থেকে অনেক ভালো করবেন ইনশাল্লাহ বুয়েট মেডিকেলে। ওকে, ইনশাল্লাহ। তো আনসার π/3 আসে আমার হিসাবে। ঠিক আছে, এবং ভুল হলে ক্ষমা করে দিও, ভুল হইতেই পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো স্যার তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, তোমার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে আমাদের অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। ঠিক আছে, তো স্যার সবাইকে আল্লাহ হাফেজ।